তৃণমূল ডুবছে, যা পরিস্থিতি তাতে তৃণমূলের সলিল সমাধি হচ্ছে। কিন্তু তার আগে বাংলাকে ডোবানোর ছকটাও করে ফেলেছে তৃণমূল। আমি বলবো সে কথাটা। রাজ্যে পরিবর্তনের যে পরিবেশ তৈরি হয়েছে সেটা তো মানতেই হবে যে তৈরি হয়েছে, কিন্তু এর পরেও অনেকে বলছেন সে যাই হোক দিদির দল আবার ক্ষমতায় আসবে, দিদি আবার মুখ্যমন্ত্রী হবেন। তাদেরকে আমি জিজ্ঞেস করছি কেন? তারা যে যুক্তি দিচ্ছেন সেটা হচ্ছে দিদি জেতার কায়দাটা জানেন। আমি মানি এটা, কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে। এই যে যুক্তি, এই যুক্তিটা 15 বছর সরকার চালানোর পরেও কেন দিতে হচ্ছে? 15 বছর সরকার চালানোর পরেও কেন জেতার কায়দাটাই দিদির একমাত্র অস্ত্র? আমি ভাইদের কাছে এই প্রশ্নটা করতে চাই। 15 বছর ক্ষমতায় থাকার পর তো খালি বলা হবে আমরা এত মানুষকে চাকরি দিয়েছি, বলা হয় 2 কোটি, মানে প্রতি বুথে 250 জন, যেটা বাস্তব নয়। 15 বছর সরকার চালানোর পরেও গর্বের সঙ্গে স্লোগান দেওয়া হয় আমরা যুব সাথী দিচ্ছি। আসলে এই যুব সাথী প্রকল্পের মাধ্যমে তো ব্যর্থতা স্বীকার করে নেওয়া, আমরা চাকরি দিতে পারিনি ভাই, তাই তোমাদের ভাতা দিচ্ছি, তোমরা লাইনে দাঁড়িয়ে ভাতা নাও। ভাতা দেওয়া উচিত, আরো বেশি টাকা দেওয়া উচিত। এই রাজ্যের যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণা হয়েছে তাতে আরো বেশি টাকা দেওয়া হচ্ছে। 13 বছর আগে যুবশ্রীর জন্য 1500 টাকা ছিল, সেই 1500 টাকার আজকের মূল্য কতটুকু? দিনে 50 টাকার। 13 বছর বাদে আবার যুবসাথী, তাতেও 1500 টাকা দেওয়া হচ্ছে। আসলে সরকার মেনে নিচ্ছে আমরা পরাজিত, আমরা পারিনি। কিন্তু এর পরেও যদি পিসি ভাইপো কোম্পানির সরকার এই রাজ্যে ক্ষমতায় আসে, যে যুক্তি দেখানো হচ্ছে তাতে যে জেতার কায়দাটা জানেন, তাহলে কিন্তু রাজ্যের পদে পদে বিপদ, পথে পথে বিপদ। রাজ্যের কপালে শনি নাচছে। আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে কেমন করে রাজ্যের কপালে শনি নাচছে তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আমরা জানি যে একটা বাড়ির যদি ভিত দুর্বল হয় তবে সে বাড়ি দীর্ঘস্থায়ী হয় না, আর যদি ভিতটা শক্তপোক্ত হয় তাহলে প্রজন্মের পর প্রজন্ম সেই বাড়িতে থাকতে পারে। একতলার উপরে দোতলা, দোতলার উপরে 3 তলা 4 তলা তোলা যায়। রাজ্যের ক্ষেত্রে ঠিক তেমনই। একটা রাজ্যের যাবতীয় উন্নয়ন দাঁড়িয়ে থাকে তার পরিকাঠামো, মানে ভিতটা কেমন তার উপরে। যার পরিকাঠামো যত মজবুত তার আর্থিক বৃদ্ধি তত বেশি, সেই রাজ্যে কর্মসংস্থান তত বেশি এবং দীর্ঘস্থায়ী। এই বামেরা যখন এর রাজ্যে সরকারে ছিল তখন বর্তমান মুখ্যমন্ত্রী গর্বের প্রতীক, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল দাবি করত বামেরা পরিকাঠামো খাতে খরচ করেনি, পরিকাঠামোর উন্নয়ন হয়নি। এই কথাটা ভুল নয়। এই কথাটা বলেই তো আমাদের দিদিমণি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তারপরে 1.5 দশকে পরিকাঠামোয় কত দূর এগোলো আমাদের রাজ্যটা। আপনাদের একটা কথা বলি, দেখুন তৃণমূল সরকারের প্রথম 5 বছর যদি আপনারা হিসেব করেন, মানে 2011 থেকে 2016, সেই সময় রাজ্যে কিন্তু পরিকাঠামোর দিকে নজর দেওয়া হয়েছিল। প্রথম দফায় রাজ্যের রাস্তা তৈরি করাটা চোখে পড়ার মতো ছিল। 2016 যখন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার সরকার গড়লেন তখন আলোচনা হয়েছিল যে রাস্তাই মমতাকে জয়ের রাস্তা দেখিয়েছে। নতুন নতুন রাজ্য সড়ক হয়েছে, গ্রামীণ সড়ক হয়েছে, এমনকি ব্যক্তিগত মালিকানাধীন জমি সেই কাঁচা রাস্তা সেখানেও সিমেন্টের একটা আস্তরণ দিয়ে সুবিধা করে দেওয়া হয়েছিল, কাদা পাড়াতে হচ্ছে না, এটা হয়েছিল, আমি নিজে দেখেছি। নতুন নতুন ভবন তৈরি হয়েছে, প্রেক্ষাগৃহ হয়েছে, সেতু তৈরি হয়েছে এবং রেলের সঙ্গে তখন সহযোগিতা করায় সেই সময় অনেক রেলের ওভারব্রিজও রাজ্যে তৈরি হয়েছে। কিন্তু দ্বিতীয় দফা মানে 2016 থেকে 26, এই 10 বছর, এই 10 বছর না, রাজ্যের এই যে কপালের শনি নাচছে না, এই যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে এই সময়। প্রথম 5 বছরে যে রাস্তাঘাটগুলো তৈরি হলো সেগুলো রক্ষণাবেক্ষণের দিকে আর মনই দেওয়া হলো না, ভেঙে চুরে একাকার হয়ে গেল। আর ততদিনে রাজ্য সরকারের একের পর এক দুর্নীতি, রোজভ্যালি, সারদা, নারদা, ওই সময়টাই হয়েছে সবকিছু। ফলে
রাজ্য সরকার দেখলো এখন মানুষকে খুশি করতে হবে, আর কোনো উপায় নেই। এই খুশি করতে গিয়ে ভাতায় হাত পাকায় রাজ্য সরকার, টান পড়তে থাকে পরিকাঠামো বরাদ্দে, অন্যদিকে খরচ হচ্ছে তো পুজো মেলা খেলা, পুরো বামেদের পথেই হাঁটতে শুরু করলো তৃণমূল, মানে পরিকাঠামোর দিকে কোনো নজর নেই। আবার বাম আমলে যেটা একটা সবসময় বলা হতো কেন্দ্রীয় বঞ্চনা, এই যে ট্যাগটা এটাও রাজ্য সরকার গ্রহণ করে নিল এই শেষ 10 বছরে, 2016 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর। কারণ ততদিনে বিজেপি শক্তিশালী হয়েছে এই রাজ্যে, অতএব কেন্দ্রের নিন্দা করতে হবে। এই যে একের পর এক দুর্নীতি চলছে, তখন কেন্দ্রীয় অনুদানগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে বাধা পাচ্ছে। কেন্দ্র বিভিন্ন যে অনুদান ভিত্তিক যে প্রকল্প, সেই প্রকল্প কেন্দ্র টাকা বন্ধ করছে, এই যে অবস্থাটা শুরু হলো, সেজন্য বলা হয় যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু এই যে কথাটা এটা আসলে অর্ধসত্য। তৃণমূল যেটা প্রচার করে সেটা অর্ধসত্য। একটা বড় জিনিস তৃণমূল চেপে যায়, সেটাই বলবো আজকে। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। কেন্দ্রের অনেক প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য, তাতে পরিকাঠামো উন্নয়নের বদলে ঋণ বাড়তে থাকে। আবাস যোজনা আমরা করব, 100 দিনের কাজ হিসেব দেব না, আমরা করব, কি করে করব, টাকা নেই, রোজগার নেই। কেন্দ্রের সঙ্গে পাঙ্গা নেওয়া যায় না, একটা রাজ্য কেন্দ্রের সঙ্গে পাঙ্গা নিতে পারে না, কিন্তু নেওয়া হচ্ছে, আর সেটা নিতে গিয়ে ঋণ বাড়ছে। ফলে প্রথম 5 বছরে করা রাস্তাগুলোর অবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে তো খুব খারাপ। পথশ্রী, সেই পথশ্রীর রাস্তা শ্রীহীন হয়ে গেছে, খানা খন্দল ইত্যাদি। এইবার এরপর যখন মানুষের মধ্যে ক্ষোভ এলো, তখন এলো আমার পাড়া আমার সমাধান, আইপ্যাক শেখালো। তারপর হলো আমার বুথ আমার সমাধান, কদিন আগেই হলো, কোনো কাজ হয়েছে? বুথ পিছু 10 লক্ষ টাকা কোনো খরচই হয়নি। সব রাস্তাঘাটের হাড়গোড় বেরিয়ে গেছে, তাপ্পি দেওয়া ছাড়া কোনো কাজ হয় না। কেন জানেন? সেটা আপনাদের বলি। পূর্ত দপ্তর গত বছর পর্যন্ত এই 10 বছরে মোট 5,427 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। এই পূর্ত দপ্তরই হচ্ছে রাজ্যে রাস্তাঘাট নির্মাণ এবং সারাই এর মূল কাজটা পূর্ত দপ্তর করে। তার জন্য বাজেট বরাদ্দ মোট হয়েছে ক বছর 5,427 কোটি টাকা। শুনতে খুব ভালো লাগে। আসলে অর্থ দপ্তর পূর্ত দপ্তরকে এই সময় মাত্র 1,798 কোটি টাকা দিয়েছে। এবং আরো উল্লেখযোগ্য বিষয় যে পুরনো বিল, মানে যারা ঠিকাদাররা কাজ করেছিলেন তাদেরকে পুরনো বিল চোকাতেই 777 কোটি টাকা খরচ হয়ে গেছে রাজ্যের। আর রাস্তাঘাট হবে কি করে? হয়নি। আর নিজের পায়ে কুড়ুল মারা কাকে বলে জানেন? বেশ কয়েকটি বড় পরিকাঠামো প্রকল্প যেগুলো কেন্দ্র তার জন্য বরাদ্দ দিয়েছে, অনেকগুলির ক্ষেত্রে রাজ্য অসহযোগিতা করেছে। আপনাদের কয়েকটা উদাহরণ আমি দেব, তার আগে বলি এমন প্রকল্প আছে যেখানে প্রায় 2,900 কোটি টাকা কেন্দ্র দিতে চেয়েছে, কিন্তু রাজ্য সেই পরিকাঠামো উন্নয়নের প্রকল্পকে বাস্তবায়িত করেনি, ফলে কেন্দ্রের টাকাটা আসেনি। আরো 1,500 কোটি টাকার প্রকল্প রাজ্য নিয়েছে কিন্তু কাজ করছে না, সেগুলো ওই আধখানা হয়ে পড়ে আছে। বারাণসী থেকে কলকাতা একটা আর্থিক করিডোরের প্রস্তাব কেন্দ্র দিয়েছিল, তারপরে বলা হয় ডায়মন্ড হারবার পর্যন্ত, কলকাতার চেষ্টা করে ডায়মন্ড হারবার রোড পর্যন্ত ওইটা নিয়ে যাওয়া হবে। তাতে কি সুবিধা হবে? যে বন্দর থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো মূল কলকাতার মধ্যে দিয়ে না এসে তাতে ট্রাফিক জ্যামও কম হবে দক্ষিণ কলকাতায়। এবং তাতে একটা কথা ছিল যে একটি নতুন সেতু হবে গঙ্গা পারাপারের, কলকাতা থেকে হাওড়া আরেকটি সেতু হবে এবং সেই সেতুর খরচ পুরোটা কেন্দ্র দেবে বিনা পয়সায়। আমরা একটা সেতু পেতে পারতাম,
একটা পয়সাও আমাদের রাজ্যের খরচ হতো না, আমাদের খরচ হতো না, কিন্তু হলো না। রাজ্য জমিই দিল না, জমিই দিল না রাজ্য, নানা রকম অজুহাতে ফেলে রেখে দিয়েছে সেই প্রকল্পটা। আমরা বিনামূল্যে আর একটা ব্রিজ পেতাম, খুব দরকার কলকাতার জন্য। তৃণমূল কথায় কথায় অন্য রাজ্যের তুলনা করে না, আমি বলছি এই যে পাশের রাজ্য বিহার, বিহারেও তো গঙ্গা, 40 কিলোমিটার অন্তর 18টি সেতু কেন্দ্র বানাচ্ছে বিহারে। অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলোর কাজ চলছে। 40 কিলোমিটার অন্তর একটি করে ব্রিজ গঙ্গার উপরে, 18টি সেতু। আমাদের রাজ্যে অনেক পুরনো ব্রিটিশ আমলের দুটো ব্রিজ, আর পরবর্তীকালে দ্বিতীয় হুগলি সেতু, আর এদিকে বিদ্যাসাগর সেতু তৈরি হয়েছে, আর কিছু নেই। কেন্দ্রের তথ্য বলছে গত 20 বছরে 6000 সেতু তৈরি হয়েছে গোটা দেশে, কিন্তু পশ্চিমবঙ্গ তার উপকার পায়নি। গোটা দেশে 6000, সংখ্যাটা হচ্ছে 6000 সেতু তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ সেই সুবিধা খুব বিশেষ কিছু পায়নি। 2014 সালে মোট জাতীয় সড়ক ছিল 4447 কিলোমিটার, সেটা এখন বেড়ে হয়েছে 8898 কিলোমিটার, দ্বিগুণ হয়েছে। বিনিয়োগ হয়েছে 20,000 কোটি টাকা, আরো প্রায় 60,000 কোটি টাকার প্রস্তাব রয়েছে। শুধু তো বিজেপি শাসিত রাজ্যে নয়, অন্য রাজ্যেও তাদের সাথে রাজনৈতিক বিরোধ বিজেপির আছে, থাকবে, থাকা উচিত, কিন্তু পরিকাঠামো গড়ার ক্ষেত্রে সেই সব রাজ্যের সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে চলছে। অথচ বিগত 1.5 দশক ধরে, 15 বছরে কেন্দ্রের সঙ্গে আমরা শুধু টানাপোড়েন করে চলেছি, আকচাকচির সম্পর্ক, আমরা চেয়ে আনতে পারিনি কিছু। অমৃতসর থেকে শুরু হওয়া যে রেলের পণ্য করিডর নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে, জমি পাওয়া যায়নি। কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? অমৃতসর থেকে কলকাতা এই যে রেলের করিডর, এটা যে আসবে অনেক রাজ্যের মধ্যে দিয়ে আসবে, বেশিরভাগ রাজ্যে কাজ শেষ হয়ে গেছে, তারা ঠিক সময় কাগজপত্র রেডি করা, জমি দেওয়া ইত্যাদি কাজ সেরে ফেলেছে, কিন্তু বাংলা দিতে পারেনি বলে কাজ হচ্ছে না। রেল মন্ত্রক দফায় দফায় চিঠি পাঠিয়েছে নবান্নকে। কেন্দ্রের 3টি আর্থিক করিডোর প্রকল্পের কাজ সব রাজ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের রাজ্যে এখনো শুরুই হয়নি, মানে আলোচনাটাই হয়নি। তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রতি বছর ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন না কি একটা হয়, সেখানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় শোনান, কিন্তু কাজ হয়েছে? আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল, তারা দেখে টেকে বলেছে ওখানে বানানো সম্ভব নয়, তারপরে বলা হয়েছিল মন্দারমণিতে হবে, কিন্তু জমি অধিগ্রহণ আজ পর্যন্ত হয়নি। কারণ মন্দারমণিতে অনেক জায়গায় মানে নিয়ম ভেঙে হোটেল তৈরি হয়ে গেছে, সেগুলো ভাঙবে কে, বুলডোজারটা চালাবে কি, তার জন্য তো সাহস লাগে, হয়নি। দেউচা পাচামি প্রচুর প্রচার, কিন্তু মূল কাজ কবে হবে? জমি অধিগ্রহণ নীতিটা কি, যারা ওখানে বাধা দিচ্ছেন তাদের সাথে কথা বলা হয়েছে কি? বামেরা সিঙ্গুর নন্দীগ্রাম কিছু একটা করতে গিয়ে তৃণমূলের বাধায় করতে পারেনি, আর সেই থেকে তৃণমূলের ভয় জমি নিলেই কিছু একটা হয়ে যাবে, তার জন্য আজ পর্যন্ত আমাদের রাজ্যে বড় শিল্প আসতেই পারলো না। খালি স্পেনে গিয়ে মহারাজ বললেন শালবনীতে ইস্পাত কারখানা, ধোঁয়ার ধটুকুও নেই। অন্য রাজ্যে যেখানে মেট্রো পথের বিস্তার হয়েই চলেছে, সেখানে গড়িয়া বিমানবন্দর মেট্রো পুরো কাজ শেষ, একটি স্টেশনের কাজ করা যাচ্ছে না, সেটা হচ্ছে কলকাতার চিংড়িঘাটায়। সেখানে একটি স্টেশন নির্মাণ করা হবে, তার জন্য যে প্রয়োজনীয় ছাড়পত্র দিনের পর দিন রাজ্য সরকার আটকে রেখেছে। কেন? যদি ওই মেট্রোটা চালু হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের সুবিধা হবে, কিন্তু বিজেপিও তো প্রচার করতে পারবে, বিজেপিকে প্রচার করতে দেওয়া যাবে না, তার জন্য বাংলার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হোক, কষ্ট হোক। এই যে জট তৈরি করে রেখেছে রাজ্য, চিংড়িঘাটা স্টেশনটা তৈরি হচ্ছে না, অবশেষে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, দেখা যাক এবার কি হয়। এ রাজ্যের দেখুন, এ রাজ্যের নদীপথ
দেশের মধ্যে ওয়াটারওয়ে 1 এর পদমর্যাদা পায়। মালদাহ, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা দিয়ে বয়ে আসা হুগলি নদীতে পণ্য পরিবহনের পরিকাঠামো নির্মাণ নিয়ে কোনো ভাবনা নেই, অথচ কেন্দ্র এই প্রকল্পে সাহায্য করার জন্য তৈরি। গোয়া, কেরল, অসম তারা এমন পরিকাঠামো কেন্দ্রের সাহায্যে করে ফেলেছে। দাবি করা হচ্ছে এ রাজ্যে তো 200% কাজই শেষ। সে প্রথম 5 বছর থেকে বলা হচ্ছে, প্রথম 5 বছর কিছু কাজ হয়েছিল, বলা হলো 200% কাজ হয়ে গেছে। এরপরেও কলকাতায় জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একদিনে 12 জনের মৃত্যু হয়। কলকাতার এই অবস্থা, তাহলে গ্রামগঞ্জ বিপুল কর্মসংস্থান হয়েছে, কোটি কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছেন, বেকারত্বের হার কমে গেছে রাজ্যে। তারপরেও যুবসাথী প্রকল্প বলা হয় এক, কাজে আর এক। আর ঘুরে ফিরে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় চা, চপ, ঘুগনি এসব নাকি বিকল্প কর্মসংস্থান বলে তিনি মনে করেন। আর তার এই যে কথাগুলো না, চা, চপ, ঘুগনি এগুলো বিক্রি করুন, মাকে বলুন মানিয়ে নিতে 2 বিস্কুট কিনে নিন, ফ্লাস্কে করে নিয়ে গিয়ে স্টেশনে বেচুন, এগুলো দিয়ে রাজ্যে মিম শিল্পটা খুব জমে উঠেছে। সমাজ মাধ্যমে দেখবেন প্রচুর মিম। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেই মিমের কাঁচামাল পাওয়া যায়। এবং আপনারা জানেন অনেকেই, তবু শুনলে আশ্চর্য হবেন বাকিরা, যে গত মার্চের মাঝামাঝি সময়ে রাজ্যে শিল্প এলে তাদের যে উৎসাহ ছাড় বা উৎসাহ ভাতা বলা হয়, ইনসেনটিভ, সেই সুবিধা দেওয়ার যে নীতিটা ছিল সেটা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। একের পর এক কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেছে। অনুদান প্রকল্পকে চালিয়ে যাওয়াই যে উদ্দেশ্য সেটা স্পষ্ট করে দিয়েছে রাজ্য, কর্মসংস্থান নয়। এখানেই প্রশ্ন উঠছে পরিকল্পনা কেমন হওয়া উচিত। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে তাতে পথটা কঠিন, সহজে হয় না, কিন্তু ফল হয় ইতিবাচক এবং দীর্ঘস্থায়ী। কিন্তু সেটা আমাদের দিদিমণি সরকার করবে না। সেটা করা হলে অর্থনীতির চাকা ঘোরে, কর্মসংস্থান হয়, এমনকি ব্যবসা বাণিজ্য এসবেরও বিকল্প অন্য আয়ের বৃদ্ধিও হয়, কিন্তু করা হবে না। ভোট রাজনীতির স্বার্থে সবসময় স্বল্প মেয়াদী ক্ষয়রাতির জনপ্রিয় পরিকল্পনাই শুধু নেওয়া হয় এই রাজ্যে। দুর্গাপুজোয় ভাতা থেকে যুবসাথী সবেতে টাকা দাও, কিন্তু এই টাকায় যদি পরিকাঠামো তৈরি করা হতো তাহলে রাজ্যের মানুষ অনেক ধুমধাম করে নিজেদের পয়সায় পুজো করতে পারত। মাসখানেক আগেই একটা অনুষ্ঠানে রিজার্ভ ব্যাংকের গভর্নর, প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও, তিনি সতর্ক করে বলেছেন যে অনুদান বা তার প্রতিশ্রুতি কোন রাজনৈতিক দলকে ভোটে জেতাতে পারে, কিন্তু তা দেশ গড়তে পারে না, সমাজ গড়তে পারে না। তার ফলে তৃণমূল ডোবার আগে রাজ্যটাকে নিয়েই ডুবতে বসেছে। এবারেও যদি পরিবর্তন না হয় তাহলে কপালে শনি নাচছেই। এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।